Hello everyone, greetings from statistics class. আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। তো আসো প্রথমে বোর্ড প্রশ্নের মান বণ্টনটা সেটা একটু লক্ষ্য করি। বোর্ড প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ 25 মার্কস থাকবে, সৃজনশীল বা সিকিউ কোশ্চেন 50 মার্কস, ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল 25 মার্কস, অল টুগেদার 100 মার্কস। সিকিউ কোশ্চেনের প্যাটার্ন: সিকিউ কোশ্চেনে ক বিভাগ ও খ বিভাগ দুটি বিভাগ থাকবে। ক বিভাগে থাকবে অধ্যায় 1, 2, 3 এবং 8, আর খ বিভাগে থাকবে অধ্যায় 4, 5, 6, 7 এবং 9। ক বিভাগে কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এবং খ বিভাগে কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8। ক বিভাগ থেকে দুটি এবং খ বিভাগ থেকে তিনটি, মোট 5টি কোশ্চেনের উত্তর দিতে হবে, অথবা ক বিভাগ থেকে তিনটি এবং খ বিভাগ থেকে দুটি, মোট 5টি কোশ্চেনের উত্তর দিতে হবে। 5 × 10 = 50 নম্বর। প্রতিটি কোশ্চেনে দক্ষতার স্তর এবং নম্বর বন্টনটা হলো: জ্ঞান স্তর থাকবে 1 নাম্বার, কতে যে কোশ্চেনটা থাকবে সেটা জ্ঞান স্তর, তাতে মার্কস হচ্ছে 1। ক্ষয়ের কোশ্চেনটি অনুধাবন স্তর, মার্কস হচ্ছে 2। গয়ের কোশ্চেনটি প্রয়োগ স্তর, মার্কস 3 এবং ঘয়ের কোশ্চেনটি উচ্চতর দক্ষতার স্তর, মার্কস 4। টোটাল 10 মার্কস প্রতিটি কোশ্চেনে, সিকিউর কোশ্চেনে থাকবে। তাহলে চলো আমরা এবার পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি পড়ব। প্রথম অধ্যায়ের নাম সম্ভাবনা, ইংরেজি প্রবাবিলিটি। কোশ্চেন নাম্বার 1, সংজ্ঞা ও উদাহরণ দাও। 1 নম্বরে আছে পরীক্ষা বা পরীক্ষণ, দৈব পরীক্ষা, চেষ্টা বা ট্রায়াল, নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, ঘটনা, বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা। প্রথমে আমরা পড়ি পরীক্ষা বা পরীক্ষণ, যার ইংরেজি এক্সপেরিমেন্ট। কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার বা একাধিকবার করা হলে তাকে পরীক্ষা বা পরীক্ষণ বলে। একটা উদাহরণ দেখা যাক। ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় কোন দল আগে ব্যাট করবে একটা মুদ্রা নিক্ষেপ করে এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হচ্ছে একটা পরীক্ষা। ব্যাপারটা এরকম যে আমরা ক্রিকেট খেলায় দেখি, ধরো ভারত আর পাকিস্তানের খেলা হবে, তাহলে কে আগে ব্যাট করবে, কে আগে বল করবে, এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটাই হচ্ছে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। তারপর বলা হলো কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার বা একাধিকবার করা হলে তাকে পরীক্ষা বা পরীক্ষণ বলে। এখন ভারত আর পাকিস্তানের মধ্যে কে আগে ব্যাট করবে, কে বল করবে এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কিছু শর্ত মেনে টস করা হয়। শর্তগুলো কি? এখানে যেদিন খেলা হবে সেদিন খেলা শুরুর কিছুক্ষণ আগে টস হবে এবং দুই দলের ক্যাপ্টেন থাকবে, আম্পায়ার থাকবে, ক্যামেরা থাকবে এবং যে পিচের উপরে খেলা হবে সেই পিচের উপরে টস করা হবে। এগুলো হচ্ছে শর্ত। তারপরে এই টসটি একবার হতে পারে অথবা একাধিকবারও হতে পারে। যদি একবারই রেজাল্ট চলে আসে, হেড অথবা টেল এসে সিদ্ধান্ত হয়ে গেল কে ব্যাট করবে বা কে বল করবে, তাহলে একবারই যথেষ্ট। কিন্তু যদি একাধিকবার প্রয়োজন হয় তাহলে একাধিকবার করা হতে পারে। তাহলে এই টোটাল কার্যক্রমটাকে পরিসংখ্যানের ভাষায় পরীক্ষা বা পরীক্ষণ বলে। তাহলে আমরা ডেফিনিশনের সাথে উদাহরণটা মিলাই। কোন সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় কোন দল আগে ব্যাট করবে, কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে। শর্তগুলো হলো যেদিন খেলা হবে সেদিন খেলা শুরুর কিছুক্ষণ আগে দুই দলের ক্যাপ্টেন, আম্পায়ার এবং যে মাঠে খেলা হবে সেই মাঠে টস করা হবে।
কোনো কাজ একবার বা একাধিকবার করা হলে, অর্থাৎ মুদ্রা নিক্ষেপ করা হলে, কয়েন দিয়ে টস করা হলে তাকে পরীক্ষা বা পরীক্ষণ বলা হয়। 2 নম্বরে আছে দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। যে পরীক্ষার ফলাফলগুলো আগে থেকে জানা থাকে, কিন্তু কোন ফলাফলটি আসবে উহা নিশ্চিত করে বলা যায় না। প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ফলাফল আসার সুযোগ থাকে এবং প্রত্যেকটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে, তাকে দৈব পরীক্ষা বলে। তাহলে প্রথম কথাটি হচ্ছে যে পরীক্ষার ফলাফলগুলো আগে থেকে জানা থাকে, কিন্তু কোন ফলাফলটি আসবে উহা নিশ্চিত করে বলা যায় না। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, একটা মুদ্রা নিক্ষেপ করা হলো, এখানে হেড অথবা টেল আসে। আমরা সবাই জানি একটা মুদ্রা নিক্ষেপ করলে আইদার হেড আসবে অর টেল আসবে, কিন্তু মুদ্রাটি নিক্ষেপ করার আগে আমরা কেউ নিশ্চিত করে জানি না কোনটি আসবে। সে কথাটি হচ্ছে যে পরীক্ষার ফলাফলগুলো আগে থেকে জানা থাকে, কিন্তু কোন ফলাফলটি আসবে উহা নিশ্চিত করে বলা যায় না। তারপর বলা হয়েছে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ফলাফল আসার সুযোগ থাকে, অর্থাৎ মুদ্রা যতবারই আমরা নিক্ষেপ করব, হেড আসারও সম্ভাবনা আছে, টেল আসারও সম্ভাবনা আছে। যে কোনো সময় যে কোনোটাই আসতে পারে, সেটাই হলো প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ফলাফল আসার সুযোগ থাকে এবং প্রত্যেকটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে। এখানে হেড আসার সম্ভাবনা 1/2 এবং টেল আসার সম্ভাবনা 1/2। হেড এবং টেল দুটোরই একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে, তাকে দৈব পরীক্ষা বলে। তাহলে পরীক্ষা এবং দৈব পরীক্ষা এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে দৈব পরীক্ষার প্রত্যেকটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকবে, আর পরীক্ষার প্রত্যেকটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এবার আমরা শিখব 3 নাম্বার ডেফিনেশন, চেষ্টা বা ট্রায়াল। কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার করা হলে তাকে চেষ্টা বা ট্রায়াল বলি। অর্থাৎ কিছু শর্ত মেনে আমরা একটা কাজ মাত্র একবার করব, তাহলে সেই কাজটাকে চেষ্টা বা ট্রায়াল বলি। এক বা একাধিক চেষ্টার সমন্বয়ে পরীক্ষণ গঠিত হয়, তাই চেষ্টাকে পরীক্ষণের একক বলা হয়। উদাহরণটা এমন হতে পারে, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, এখানে 3টি চেষ্টা বা 3টি ট্রায়াল হয়েছে। এখন মুদ্রা নিক্ষেপের বেলায় এখানে যে বলা হলো কতগুলো নির্দিষ্ট শর্ত, সেটার শর্ত কি? যে মুদ্রাটা হতে হবে সুষম, মুদ্রাটা হতে হবে নিরবিচ্ছিন্নভাবে উপরে থ্রো করা হবে, কারো গায়ে বা কোথাও টাচ লাগবে না, তারপর সে গড়াগড়ি করে স্থির হয়ে থাকবে। এগুলো হচ্ছে মুদ্রা নিক্ষেপের শর্ত। এই শর্ত মেনে একটা মুদ্রা একবার মাত্র নিক্ষেপ করা হবে, তাহলে তাকে চেষ্টা বা ট্রায়াল বলা হবে। নাম্বার 4, নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। একটি দৈব পরীক্ষার কোনো পুনরাবৃত্তি না করে যতগুলো সম্ভাব্য ফলাফল হতে পারে, তাদের সবগুলো ফলাফলকে একত্রে ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র বলে। অর্থাৎ একটি দৈব পরীক্ষার কোনো পুনরাবৃত্তি না করে যতগুলো সম্ভাব্য ফলাফল হতে পারে, তাদের সবগুলো ফলাফলকে একত্রে ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র বলে। একটা কাজ একবার মাত্র আমরা করব, তাতে করে ম্যাক্সিমাম যত রকমের ফলাফল আসতে পারে, সবগুলো ফলাফলকে একসাথে করে একটি সেট গঠন করলে ওই সেটটাকেই ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র বলে। আমরা দুটো উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই। একটি ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র S = 1 2 3 4 5 6। আমরা জানি একটা ছক্কা একবার নিক্ষেপ করলে হয় 1 আসবে, অথবা 2 আসবে, অথবা 3 আসবে, অথবা 4 আসবে, অথবা 5, অথবা 6। এই সবগুলো ফলাফলকে একত্রে একটা সেট আকারে যদি প্রকাশ করা হয়, তাহলে এই সেটটাই হচ্ছে একটি ছক্কা একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র।
এখন ছক্কা নিক্ষেপ করলে 6টি রেজাল্ট আসতে পারে, এখানে সেই 6টি নিতে হবে, কম বেশি নেওয়া যাবে। আরেকটা উদাহরণ হতে পারে একটি মুদ্রা একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র S equal to HT। আমরা জানি একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করলে আইদার হেড আসবে অর টেল আসবে, এর বাইরে আর অন্য কিছু আসা সম্ভব। তাহলে এই হেড আর টেল এই দুইটাকে একটা সেট আকারে যদি আমরা প্রকাশ করি, এই সেটটি হচ্ছে একটি মুদ্রা একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। নাম্বার 5 আছে নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। কোন নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি স্বতন্ত্র ফলাফলকে এক একটি নমুনা বিন্দু বলে। অর্থাৎ একটা নমুনা ক্ষেত্রে যতগুলো ফলাফল থাকবে প্রত্যেকটা ফলাফলকে এক একটা নমুনা বিন্দু বলা হয়। যেমন একটা ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র S equal to 1 2 3 4 5 6, এখানে 1 একটি নমুনা ক্ষেত্র, আবার 1 হচ্ছে একটি নমুনা বিন্দু, আবার বলতে পারি আমরা 4 একটি নমুনা বিন্দু, 6 একটি নমুনা বিন্দু, এইভাবে 2 একটি নমুনা বিন্দু, 3 একটি নমুনা বিন্দু, অর্থাৎ 6টা নমুনা বিন্দু। তো মোট নমুনা বিন্দুর সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, আর n এর সংখ্যা এখানে 6। 1 2 3 4 5 6টা নমুনা বিন্দু আছে, তাই n equal to 6। একটা মুদ্রা যদি আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে তার নমুনা ক্ষেত্রটা হবে S equal to HH HT TH TT। এখানে 4টি ফলাফল আছে। HH একটি ফলাফল, অর্থাৎ একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে প্রথমবার হেড এবং পরের বারও হেড আসতে পারে, এটি একটি ফলাফল, দ্যাট মিন্স একটি নমুনা বিন্দু। আবার প্রথমবার হেড পরের বার টেল আসতে পারে, এটি আরেকটি ফলাফল, দ্যাট মিন্স আরেকটি নমুনা বিন্দু। TH দ্যাট মিন্স প্রথমে টি পরের বার হেড আসতে পারে, তাহলে এটি আরেকটা ফলাফল, আরেকটা নমুনা বিন্দু। প্রথমেও টি পরের বারও টি সেরকমও হতে পারে, অর্থাৎ দুইটাই টেল, এটি আরেকটি নমুনা বিন্দু। তাহলে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রে 4টি নমুনা বিন্দু আছে, আর মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to 4। তাহলে আমরা নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দুর মধ্যে যদি আবার একটু দেখি, নমুনা ক্ষেত্র হচ্ছে একটা দৈব পরীক্ষা কোনো পুনরাবৃত্তি না করে, অর্থাৎ একবার মাত্র করা হবে, তাতে যতগুলো ফলাফল হতে পারে সবগুলো ফলাফলকে একত্রে বলা হয় ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র। আর নমুনা ক্ষেত্রের মধ্যে যতগুলো ফলাফল আছে প্রত্যেকটি স্বতন্ত্র ফলাফলকে বলা হয় নমুনা বিন্দু। এবার আমরা চলে যাব নাম্বার 6 এ, ঘটনা বা ইভেন্ট। কোন দৈব পরীক্ষা হতে প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলা হয়। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি আগে। একটি ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র S সমান 1 2 3 4 5 6, এখানে জোড় সংখ্যার ঘটনা A ইকুয়াল টু 2 4 6, অর্থাৎ এই নমুনা ক্ষেত্রে জোড় সংখ্যা যেগুলো আছে 2 4 এবং 6, সেগুলো দ্বারা আমরা একটা সেট বা উপসেট গঠন করলাম, আর এই উপসেটটা হলো একটা ঘটনা। এটা কিসের ঘটনা? জোড় সংখ্যার ঘটনা। আবার বিজোড় সংখ্যার ঘটনা বি দ্বারা প্রকাশ করলাম, এবং এখানে আছে 1 3 এবং 5। এই 1 3 5 কে আলাদা করে আমরা একটি উপসেট গঠন করলাম, এটি আরেকটি ঘটনা হয়ে গেল। 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনা সি সমান 3 এবং 6, অর্থাৎ এই নমুনা ক্ষেত্রে যতগুলো নমুনা বিন্দু আছে তার মধ্যে 3 দ্বারা ভাগ যায় যেগুলো, সেগুলোকে আলাদা করে আমরা আরেকটা ঘটনা তৈরি করলাম। এভাবে কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ে নমুনা ক্ষেত্রের উপসেট গঠন করলে তাকে ঘটনা বলে। তবে সব ঘটনাতে যে বৈশিষ্ট্য থাকতে হবে এমন না। তাহলে ডেফিনেশনটা কি? কোনো দৈব পরীক্ষা হতে প্রাপ্ত একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলে। এখন এই বৈশিষ্ট্যটা সবসময় থাকবে এমন না, কখনো থাকতে পারে, নাও থাকতে পারে। এক কথায় যদি আমরা বুঝি,
একটা নমুনা ক্ষেত্র যদি হয় একটা সেট, তাহলে তার কোনো উপসেটকেই বলা হবে ঘটনা। ঘটনাকে ইংরেজি ক্যাপিটাল এ বি সি ডি এরকম ইংরেজি বর্ণ দ্বারা, ক্যাপিটাল বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। ঘটনাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে নমুনা বিন্দুগুলোকে, এবং প্রত্যেকটাকে পরস্পরের সাথে কমা দিয়ে রাখতে হবে। এবার আমরা শিখব বর্জনশীল বা বিচ্ছিন্ন বা বিযুক্ত ঘটনা। ইংরেজি হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকে, তাহলে ওই ঘটনাগুলোকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে। এক্ষেত্রে একটি ঘটনা ঘটলে অন্য ঘটনাগুলো ঘটবে না। অর্থাৎ দুইটা ঘটনা কিংবা তার চেয়ে বেশি ঘটনা, তাদের মধ্যে যদি কোনো কমন নমুনা বিন্দু না থাকে, দ্যাট মিনস ঘটনাগুলো যদি আলাদা আলাদা থাকে, পৃথক পৃথক থাকে, তাহলে ওই ঘটনাগুলোকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে। আর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে একসাথে একটা ঘটনাই ঘটতে পারে, একাধিক ঘটনা ঘটা সম্ভব। মনে করি একটা ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র এস হচ্ছে 1 2 3 4 5 6। ধরে নিলাম এ একটি ঘটনা 2 4 6 এবং বি একটি ঘটনা 1 3 5। এখানে এ এবং বি এর মধ্যে কোনো কমন নমুনা বিন্দু নাই। এতে যা আছে তার কোনো উপাদান বিতে নাই, আবার বিতে যা আছে তার কোনো উপাদান এতে নেই। সেজন্য এ এবং বি এখানে পরস্পর বর্জনশীল। এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট, এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। দুটি বর্জনশীল ঘটনার যোগের সূত্রটি হলো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এই বর্জনশীল বা বিচ্ছিন্ন বা বিযুক্ত ঘটনার মূল কথা হচ্ছে যে একাধিক ঘটনা হতে হবে, একটি ঘটনার মধ্যে কখনো বর্জনশীল বা অবর্জনশীল হয় না। আর সেই ঘটনাগুলোর মধ্যে কোনো কমন নমুনা বিন্দু থাকবে না, প্রত্যেকটি ঘটনার নমুনা বিন্দু আলাদা আলাদা হবে, পৃথক পৃথক হবে। এবার আমরা শিখব অবর্জনশীল বা অবিচ্ছিন্ন বা যুক্ত ঘটনা। ইংরেজি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ নমুনা বিন্দু থাকে, তাহলে ওই ঘটনাগুলোকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে। এক্ষেত্রে একাধিক ঘটনা একত্রে ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে। আমরা একটা উদাহরণ দেখি। একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলো, তাহলে তার নমুনা ক্ষেত্রটা হচ্ছে এস ইকুয়াল টু 1 2 3 4 5 6। ধরে নিলাম এ একটি ঘটনা 2 4 6 এবং বি একটি ঘটনা 3 এবং 6। তো আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যে একটি কমন উপাদান আছে, সেটি হচ্ছে 6। আর সে কারণে এ এবং বি হচ্ছে অবর্জনশীল ঘটনা। কমন উপাদানটি 6 হবে না অন্য কিছু হবে সেটা ম্যাটার, অর্থাৎ কোনো না কোনো উপাদান কমন থাকতে হবে, কোনো না কোনো নমুনা বিন্দু কমন থাকতে হবে, তাহলে তাকে অবর্জনশীল ঘটনা বলা হবে। এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 6 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0। আমরা বর্জনশীল ঘটনায় দেখেছি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট ছিল, সেখানে কোনো উপাদান ছিল না। আবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 ছিল। তাহলে এই বর্জনশীল এবং অবর্জনশীলের পার্থক্য হচ্ছে যে বর্জনশীলে এ এবং বি এর মধ্যে কোনো কমন নমুনা বিন্দু থাকবে না, আর অবর্জনশীলে এ এবং বি এর মধ্যে অন্তত একটা হলেও কমন নমুনা বিন্দু থাকবে। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হবে, অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0 হবে। দুটি অবর্জনশীল ঘটনার যোগের সূত্র হলো probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। তো আসো আমরা আজকে যা শিখলাম প্রথম থেকে আরেকবার একটু রিভিউ করি।
আমাদের প্রথম ডেফিনেশনটি ছিল পরীক্ষা বা পরীক্ষণ কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ একবার বা একাধিকবার করা হলে তাকে বলা হয় পরীক্ষা বা পরীক্ষণ। আর দৈব পরীক্ষা হলো যে পরীক্ষার ফলাফলগুলো আমরা আগে থেকে জানি কিন্তু কোন ফলাফলটি আসবে সেটি নিশ্চিত করে জানি না, প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ফলাফল আসার সুযোগ থাকে এবং প্রত্যেকটা ফলাফলেরই একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে। এখানে তিনটি কথা মনে রাখতে হবে। এক নাম্বার হলো যে পরীক্ষার ফলাফলগুলো আগে থেকে জানা থাকে কিন্তু কোন ফলাফলটি আসবে উহা নিশ্চিত করে জানা যায় না। দুই নম্বরে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ফলাফল আসার সুযোগ থাকে এবং তিন নম্বরে প্রত্যেকটি ফলাফলের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে। ওই পরীক্ষাটাকে দৈব পরীক্ষা বলে। পরীক্ষা এবং দৈব পরীক্ষার বেসিক পার্থক্য হলো দৈব পরীক্ষার প্রত্যেকটি ফলাফলেরই একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকবে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি ফলাফলের সম্ভাবনা থাকতেও পারে নাও থাকতে পারে। চেষ্টা কতগুলো নির্দিষ্ট শর্ত মেনে একটা কাজ যদি একবার মাত্র করা হয় তাহলে ওই কাজটিকেই বলা হয় চেষ্টা বা ট্রায়াল, আর চেষ্টাকে বলা হয় পরীক্ষণের একক। নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস কোনো দৈব পরীক্ষার কোনো পুনরাবৃত্তি না করে, দ্যাট মিনস একটা দৈব পরীক্ষা মাত্র একবার করব, তাতে সম্ভাব্য যতগুলো ফলাফল হতে পারে সবগুলো ফলাফলকে একত্রে ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র বলা হয়। আর নমুনা বিন্দু হলো একটা নমুনা ক্ষেত্রের যতগুলো ফলাফল থাকে প্রত্যেকটা স্বতন্ত্র ফলাফলকে এক একটা নমুনা বিন্দু বলে। তারপর আছে ঘটনা। একটা নমুনা ক্ষেত্র থেকে এটাকে যদি একটা সেট ধরা হয়, একটা নমুনা ক্ষেত্রের উপসেটকেই বলা হয় ঘটনা। এই ঘটনায় কখনো বৈশিষ্ট্য থাকে কখনো বৈশিষ্ট্য নাও থাকতে পারে। ঘটনাকে ইংরেজি ক্যাপিটাল এ বি সি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখা হয় এবং উপাদানগুলোকে কমা দিয়ে রাখা হয়। বর্জনশীল আর অবর্জনশীল এই দুইটা আমরা প্যারালাল ভাবে বুঝি। বর্জনশীল ঘটনা হলো দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কমন নমুনা বিন্দু না থাকে তাহলে তাদেরকে বলা হয় বর্জনশীল ঘটনা। আর অবর্জনশীল ঘটনা হলো দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি অন্তত একটা হলেও কমন নমুনা বিন্দু থাকে তাহলে তাদেরকে বলা হয় অবর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনার মধ্যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট হবে, আর অবর্জনশীল ঘটনাতে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কোনো না কোনো উপাদান থাকবে। বর্জনশীল ঘটনায় probability of A intersection B equal to 0 হবে, আর অবর্জনশীল ঘটনায় probability of A intersection B equal to not 0 হবে। বর্জনশীল ঘটনায় সূত্র হলো probability of A union B equal to probability of A plus probability of B এতটুকু। আর অবর্জনশীল ঘটনাতে আরেকটু যুক্ত হবে মাইনাস probability of A intersection B। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।